বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনের ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখার সুযোগ হয়েছিল। খুবই ভালো স্যান্ট লাগাইতো, পুরা মানে জেল খুব ভালো স্যান্টে সুগোভিত হয়ে যেত, মানে অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম আরে ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো ওই এদের মধ্যে আরও কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাংয়ে আরও অনেকগুলো লোক আছে। এবং এই গ্যাংটা আরও শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে। ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র নাই, এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নাই। যদি পড়াশোনা থাকতো তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরাও বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী। তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়? সেটা আমার সমস্যাটা বুঝার কথা আরে। তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ডট 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 ডট। ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিল হলো। এই জন্য হলো এই এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। এরই আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতা লিড দিবে, এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসী কাজ করে। আমরা ইনশাল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলোকে সাইজ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবে এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে, এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। তো আমাদের এই জায়গাতে একটি কথা, সরকার আশা করে যে ভবিষ্যৎ বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা শুধু আমরা লিড দিব না, এটা আমাদের গঠন করতে হবে। এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। আশা করব যে যুবশক্তির নেতৃত্বে এগিয়ে যাবে, এবং যুবশক্তির জায়গাটা অনেক কনক্রিট থাকবে, তারা শক্ত করে ধরে থাকবে। তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। এরপরে যেই দাবিটা তুলেছেন সেই দাবিটা তুলেছেন আসিফ নজরুল। খুবই সন্দিহান লোক, কোনো কিছুই ক্লিয়ারেন্স নাই, কোন পক্ষে যে কাজ করেন নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেন ওনার আগামাথা ধরা অনেক টাফ। আজকে আপনারা এই যে জুলাই মাসে জুলাই যুব কনভেনশন করছেন, এমন একটি সময়ে, যে সময়টা আজকে একটু আগেই আমাদের রাষ্ট্রপতি যিনি চুপ্পু পদত্যাগ করেছেন, এবং আমরা এটাও দাবি তুলেছিলাম যে চুপ্পুকে হলে গ্রেপ্তার করতে হবে। এই সময় আমাদের প্রোগ্রাম চলতেছে, আমাদের বাংলাদেশে অনেক অসমাপ্ত লড়াই বাকি আছে, সেই অসমাপ্ত লড়াইয়ের জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত হচ্ছি। সেই অসমাপ্ত যে লড়াইটা আছে সেটাতে জাতীয় যুবশক্তি ইনশাল্লাহ ভবিষ্যতে যেভাবে হলো ছাত্রশক্তি 2024-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, আগামীর বাংলাদেশের যে বিপ্লব, এই বিপ্লবের নেতৃত্ব ইনশাল্লাহ জাতীয় যুবশক্তির হাত ধরেই হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের গতকালকে একটি প্রোগ্রামে আমি ছিলাম, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলতেছিলেন যে আপনাদের আদর্শ কী সে বিষয় হলো প্রকাশ করতে হবে। আমরা এর আগেও বলেছিলাম আমাদের আদর্শ খুবই সুস্পষ্ট, এটা আপনাদের আজকে খুব একটু ভালো করে বুঝতে হবে। সেটা হলো জনগণের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান কল্পে আমরা হলো প্রতিনিয়ত রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে সেই ভাষা আন্দোলনের আগ থেকে এখানে হলো রাসান একটা ডমিনেন্ট ছিল, অর্থাৎ বামপন্থী ওই সময়
সকলে ছাত্র ইউনিয়ন করত। এরপরে জিয়াউর রহমান দল গঠন করার পরে ছাত্র দলের একটা আধিপত্য এসেছিল। 80s দশকের পরে 90-এর পরে শিবিরের একটা বাংলাদেশে বড় একটা আধিপত্য এসেছে। ফলত এই যে সেন্টার লেফট সেন্টার রাইট এই ধরনের যে অলিগলি পথ দিয়ে আমরা চলতেছি, ফলত সবার মধ্যেই এই জায়গাটা অনেকটা চলে এসেছে যে কোনো দিকে মনে হয় একদিকে যেতে হবে। তো আমরা দেখেছিলাম গত 53 বছরে বাংলাদেশে বামপন্থা ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশে দূরবীন দিয়েও কোনো বামপন্থীদের খুঁজে পাওয়া যায় না। যেগুলো আছে এগুলো হয়তো সরকারের লেসপেন্সার হিসেবে কাজ করে, অথবা দুই একটা প্রতিমন্ত্রী বা কোনো একটা ছোট পোস্টের কাছে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে। সো তারা আমাদের কাছে যারা আদর্শের আলাপ দেয়, বামপন্থা ক্লোজ চ্যাপ্টার ইন বাংলাদেশ। যদি কেউ গ্রিন বা সত্যিকারের সোশ্যাল ডেমোক্রেসি নিয়ে আসতে চায়, সেটা আমরা ওয়েলকাম জানাচ্ছি, সেটা তো আমরা বিশ্বাস করি। কারণ আমাদের সমাজে যারা গরিব মানুষ রয়েছে, আমরা তাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই। সো কল্ড যারা লেফটিস্ট লাল পতাকা বিক্রি করে বাংলাদেশে বরঞ্চ রাজনীতিকে হলো ভিন্ন খাতে নিয়ে গিয়েছেন। ইনু মেনন রাশেদ হয়েছেন, নতুন করে তাদেরই দলে দিয়েছেন জুনায়েদ সাকি। তো তাদের আমরা ইতিহাস জানি, ভবিষ্যতেও বাংলাদেশে তারা বাংলাদেশকে ভালো পথ দেখাতে পারবেন না। আর কিছু বামপন্থী ছিল, কেউ কলকাতায় পালিয়ে গিয়েছে, অনেকে পাকিস্তান থেকে আসে নাই, অনেকে হলো স্বপ্নভঙ্গ করে ব্যবসা বাণিজ্য ঢুকে গিয়েছে, অনেকে হলো বিভিন্ন জায়গায় দেশে হলো সেটেল হয়েছে। বাংলাদেশে কখনো জনগণের পক্ষে তারা রাজনীতি করে নাই, কখনো তারা পিকিংপন্থী হয়েছিল, কখনো রাশার মস্কোপন্থী হয়েছিল, কিন্তু বাংলাদেশের ঢাকাপন্থী কখনোই হইতে পারে নাই তারা। কয়েকদিন আগে আপনাদের সামনে একজন বক্তব্য দিয়েছিলেন মির্জা ফখরুল। উনি বললেন উনি নাকি পিকিংপন্থী ছিলেন, চায়নার রাজনীতি উনি করেছিলেন। এটা খুবই একটা লজ্জাজনক। উনি খুবই ভদ্রবেশ ধরে থাকেন, কিন্তু আমি ওনাকে ভদ্রবেশ হিসাবে রাখতে চাই না। আপনারা দেখেছেন যে গত 17 বছরে যখন বাংলাদেশে হলো শেখ হাসিনা বিরোধী আন্দোলনগুলো হয়েছিল, সেখানে মির্জা ফখরুলের যে ভূমিকা, হয়তো উনি হাসি মুখে রাজপথ থেকে চলে এসেছেন বা বিদায় নিয়েছেন, তবে উনি একজন সেক্রেটারি বা মহাসচিব হিসাবে রাজপথে বিরোধী দলের হিসাবে ভূমিকা রাখতে যে ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার আলাপ আমাদের দেওয়া উচিত। কারণ আমরা হাসি মুখে অনেকে ছেড়ে দিই, কিন্তু তাদের ব্যর্থতার গল্প শুনাই না। তারপরে উনি একজন লোকাল গভর্নমেন্টের এখন মন্ত্রী হয়েছেন। বিভিন্ন জায়গায় যে মেয়রগুলো নিয়োগ দেওয়া হয়েছিল, এগুলো কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, সেই মেয়রগুলো আবারই রাস্তার পাশে ফেস্টুন লাগায়, ব্যানার লাগায়। এক পাশে হলো সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে হলো জাতীয়তাবাদী দলের লোগো, এবং সরকারি টাকা খরচ করে তারা দিব্যি প্রচারণা করে যাচ্ছে। তারা নাকি আবারই মেয়র ইলেকশন করবে, উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবে, এবং হলো পৌরসভার মেয়র ইলেকশন করবে। তো রাষ্ট্রের টাকা যদি খরচ করে তাদের করতে হয়, সেটা তো দায়ভার মির্জা ফখরুলকেই নিতে হবে। মির্জা ফখরুলের আরও অনেক যদি ফিরিস্তি আমরা বলা শুরু করি, তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। এরপরে যেই দাবিটা তুলেছেন, সেই দাবিটা তুলেছেন আসিফ নজরুল। খুবই সন্দিহান লোক, কোনো কিছুই ক্লিয়ারেন্স নাই, কোন পক্ষে যে কাজ করেন নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেন, ওনার আগামাথা ধরা অনেক টাফ। তবে আমি মনে করি যে চুপ্পুকে যদি গ্রেপ্তার করতে হয়, ওই একই সেলে হলো আসিফ নজরুলকেও রাখা উচিত। কারণ তার গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিক ধারাবাহিকতার অভিযোগ দেখিয়ে বা সুবিধা দেখিয়ে কিনে গণ অভ্যুত্থানকে ব্যাহত করেছেন, এবং বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটাতে একটা প্যারাক ঠুকে দিয়েছেন আসিফ নজরুল। ফলে তা আসিফ নজরুল যিনি আছেন, ওনাকে আমরা কোনো ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না। উনি ওই সময় গিয়েছিলেন, ওনার স্বপ্ন ছিল যে বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা হবেন। তো পরে আমি যখন এটা বললাম, একদিন বলল আল্লাহ নাসির, আমি তো এটা হতে চাই নাই। তো ওনার এই ধরনের কার্যকলাপ, তো আমরা বলবো এটা খুবই সন্দিহান লোক, খুবই সন্দিহান লোক, এবং ওনাকেও কিন্তু এই জেলে ভরা উচিত চুপ্পুর সাথে। তা আমরা যে বিষয়টা করবো যে আরেক দিকে হলো আমাদের ডানপন্থা। ডানপন্থা হলো এখানে যেহেতু ব্রিটিশদের নিপীড়নের বিরুদ্ধে একটা কমই শিক্ষার উদ্ভব হয়েছিল, ফলত স্বভাবতই জমিয়তে ওলামা ইসলাম ওনারা ইন্ডিয়াতে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ভারতে থাকব। তো আমাদের 47-এর ওই লড়াইটা বুঝতে হবে। আমাদের 47-এ বড়া হয়েছে, আল্লামা মাওদুদী বলেছিলেন যে আমাদের একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দরকার নাই, আমরা ইন্ডিয়াতে থাকবো, ইন্ডিয়াকে আমরা হলো দারুল ইসলাম বানাবো। এটা হলো একটা ভাগ। আর একটা ভাগ ছিল কওমিদের, যেটা মাহমুদুল হাসান মাদানী ওনারা বলেছিলেন যে ইন্ডিয়াতে আমরা থাকবো, কিন্তু আমরা আলাদা ইনস্টিটিউশন করব, অর্থাৎ আলাদা শিক্ষা ব্যবস্থা করব। তো ওইটাতে মৌলানা মৌজাদা যারা আজাদ ছিলেন তারাও এক পক্ষে গিয়েছিলেন, আর জিন্না ছিলেন যে ঠিক আছে আমরা আলাদা রাষ্ট্র হয়ে যাই। তো ফলত স্বভাবতই যে কওমি যে সিলসিলাটা বাংলাদেশে আছে, তাদের সিলসিলা আছে, এবং তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করেছিল।
তবে ইদানিংকালে শুনতে পাচ্ছি যে জমিয়ত ওলামা ইসলামের যারা আছে ওনারা বলছেন আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই না, তবে ওনারা হলো বাংলাদেশের জামাত নির্মূল করতে চান, এ বিষয়ে হলো বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো এখানেও একটা সেন্টার রাইট ধারা হয়েছে। তবে আমরা বরাবরই দেখেছি বাংলাদেশের আলেম ওলামা যারা তারা ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের উপরে নির্যাতন হয়েছে এবং সেখানে হলো হেফাজতের যে হত্যাকাণ্ড সেখানে আমরা দেখেছি। তো আপনি যদি ধর্মীয়ভাবে চিন্তা করেন, বাংলাদেশে হলো ধর্মভিত্তিক যে জায়গাটা, সেই জায়গাটায় একটা লেফট আছে আর একটা রাইট আছে। আবার ইকোনমিক যদি জায়গাটায় বাংলাদেশের সত্যিকার অর্থে অর্থনৈতিক জায়গা থেকে লেফট রাইট এই জায়গাটা উঠে দাঁড়ায় নেই। এখন ডান বামের যে আলোচনা, এই ডান বামের আলোচনা তো ফ্রেঞ্চ রেভলিউশনের পরে আসছে। সে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে মোনার্কি সিস্টেম, সেই মোনার্কি সিস্টেমের বিরুদ্ধে হয়েছিল। তো বাংলাদেশেও তো এক ধরনের হলো মোনার্কি সিস্টেম আছে, সেটা হলো নির্বাচনের মধ্য দিয়ে অটোক্রেটিক গভর্নমেন্ট। নির্বাচনের মধ্যে আপনি যদি পুরো সংবিধান পড়েন, সেখানে মূলত বাংলাদেশের যে সিস্টেম, এটা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যেটা আমরা বাদ দিতে চেয়েছিলাম, নতুনভাবে একটা সংস্কার নিয়ে আসতে চাইছিলাম। সেই যাত্রাটা তো তারেক রহমান রুখে দিয়েছে। আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশের জনগণও তাকে রুখে দিবে। এবং এই সংবিধানের বাহিরে আরেকটা হলো এই পরিবার ভিত্তিক যে মোনার্কি সিস্টেম, অর্থাৎ শেখ ফ্যামিলি ছিল, এখন জিয়া ফ্যামিলি আসছে। এবং আপনি খুবই চিন্তা করে একটু দেখবেন